এই যে বাচ্চাটিকে দেখছেন সে মোটেও স্বাভাবিক বাচ্চা নয়। ফিলিপাইনের অজানা এক জঙ্গলে নাকি তার বাড়ি। কিন্তু এই বাচ্চাটি এই দম্পতির বাড়িতে এসে নিজেকে তাদের মেয়ে বলে দাবি করে বসে। কিন্তু আসলে বাচ্চাটি সবারই অজানা এবং রহস্যময়। এমনকি গল্পের শুরু থেকে বাচ্চাটি যে মানুষের নাকি অন্য কোনো সত্তার এটা নিয়েও সন্দেহ তৈরি হয়। এখন যেহেতু বাচ্চাটির আসল পরিচয় অজানায় রয়ে যায়, তাই বাচ্চাটির আগমন অজানা এক ভয়ঙ্কর পরিণতির গুরুত্ব বহন করে। তাহলে বাচ্চাটি কেন এসেছে বাড়িতে এবং নিজেকে দম্পতির সন্তান বলে দাবি করে কেন? কি তার উদ্দেশ্য? তবে বাচ্চা মেয়েটির আগমনের রহস্য রিভিল হবে গল্পের কোনো এক জায়গায়। কিন্তু আসল ভয়াবহ টুইস্ট ফাঁস হবে ভিডিও শেষের দিকে, এবং শেষে রয়েছে গাহিম করা খারাপ অতীত, ভুতুড়া রিচুয়াল এবং এই দম্পতির সাথে গভীরভাবে জড়িত এই অচেনা মেয়েটি। কিন্তু কিভাবে তা সম্ভব? কথা বলছিলাম ফিলিপাইনো হরর থ্রিলার সিনেমা কাম্পন। যারা রহস্য হরর থ্রিলার সিনেমা পছন্দ করেন তারা এই ভিডিওর কোনো অংশ মিস করতে পারবেন না। চলুন আর বেশি কথা নয়, জানা যাক এই মুভির ঘটনা প্রবাহ। গল্পটা শুরু হয় এক রহস্যময় দৃশ্য দিয়ে। দেখা যায় ফিলিপাইনের মারিকানা ভিলেজ। রোনাল্ফো নামের একটি ছেলে, সে তার বোন লরিটাকে কাঁধে তুলে নিয়ে যাচ্ছে কোথাও। লরিটার অবস্থা খুবই খারাপ তখন, তাই রোনাল্ফো লরিটাকে নিয়ে যায় আলমেরো নামের একটি বুড়ি মহিলার কাছে। এই আলমেরো মন্ত্রতন্ত্র আর অদ্ভুত কালো জাদুর অনেক কিছু জানে। এই আলমেরোর কথা শুনে বোঝা যায় আসলে লরিটার উপর কোনো অশুভ আত্মার ভর করেছে। এবার আলমেরো তো শুরু করে দেয় তার মন্ত্রতন্ত্র পাঠ লরিটার শরীর থেকে এই অদ্ভুত শক্তি বের করে দেওয়ার জন্য। এইভাবে রিচুয়ালের এক পর্যায়ে লরিটার মুখ থেকে বেরিয়ে আসে কালো ভয়ঙ্কর রক্তের মতো কিছু, এবং মুহূর্তের মধ্যেই লরিটার মৃত্যু হয়। এটা দেখে লরিটার ভাই রোনাল্ফো তো কান্নায় ভেঙে পড়েছিল, কিন্তু আলমেরো জানতো লরিটাকে ফিরিয়ে আনার জন্য আরও একটু উপায় আছে। সে দ্রুত রুমের সব পেইন্টিং ঢেকে দেয় কাপড়ে, আবারও শুরু করে মন্ত্রতন্ত্রের জপ। তখন হঠাৎ করে ঘরের সব লাইট যেন ঝাপটাতে শুরু করে, আর ঠিক তখনই লরিটার মৃতদেহটা বিছানা থেকে ভেসে উঠেছিল। তার শরীরে নিজে থেকে তৈরি হয় অদ্ভুত এক ট্যাটু, যার মানে হলো আলমেরো লরিটাকে বাঁচাতে কোনো এক কালো শক্তির ব্যবহার করেছে এখানে। যাই হোক, আপাতত লরিটা আবারও বেঁচে ওঠে। পরিস্থিতি সবকিছু স্বাভাবিক মনে হতে ধরে। এখান থেকে দৃশ্য যায় এলিন আর ক্লার্কের কাছে। এতদিনে 10 বছর পার হয়ে গেছে। এলিন এবং তার হাজব্যান্ড ক্লার্ক এসেছিল চার্চে। তাদেরই এক আত্মীয়ের অনুষ্ঠান হয়েছে এখানে। এই দম্পতি এলিনের খুবই কাছের আত্মীয়। তাদের সাথে গল্প করতে করতে জানা যায় এলিন আর ক্লার্কের বিয়ে হয়েছে বহু বছর, কিন্তু এখনও তাদের কোনো সন্তান জন্ম হয়নি। আত্মীয় স্বজনের মুখের এই কথাগুলো হাসি ঠাট্টার ছলে নিলেও কিন্তু এলিন আর ক্লার্কের মনে জমে থাকা কষ্ট যেন আরও বাড়িয়ে দেয়। নিঃসন্তান হয়ে থাকার বেদনা তাদেরকে ছাড়খাড় করে দিচ্ছিল। ঠিক এখান থেকে শুরু হয় এক নতুন অশুভ ছায়ের গল্প। চার্চে তাদের আত্মীয়দের বাচ্চা কোলে নিয়েছিল এলিন এখন ভাবছে, আহা, তাদেরও যদি একটা বাচ্চা থাকতো কতই না সুখের হতো ঘরটা। তবে এখন জানা যায় আসলে ক্লার্কের সমস্যা, তার দ্বারা সন্তান সম্ভব নয়। মানে ক্লার্কের স্পামে শর্করাণু খুবই দুর্বল, বাবা হতে পারবেন না। এ পর্যন্ত অসংখ্য ডাক্তার ও পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, আসলে ক্লার্ক বাবা হতে পারবেন না। এই কারণেই তাদের জীবনে ছিল না সন্তান থাকার সেই আনন্দটা। তবে এলিন যে কোনো মূল্যে একটি সন্তান চাইছিল। এই চাপ আর মানসিক কষ্ট থেকে ক্লার্ক উঠে চলে যায় সিকিউরিটি রুমে। মনিটরে বাইরের দৃশ্য দেখতে দেখতে গভীর চিন্তায় ডুবে যায় সে। তাহলে ক্লার্কের সম্পূর্ণ বাড়ি আইপি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত ছিল। তাছাড়া এই ক্লার্ক কিন্তু পেশায় একজন ডিটেকটিভ। পরের সকালে এলিনকে দেখা যায় হাসপাতালে, তার বাবা মৃত্যু পথযাত্রী। কিন্তু এলিনের বাবা রেগে আছে এলিনের উপর, কারণ মৃত্যুর আগে সে তার নাতি নাতনির মুখ দেখতে চাইছিল আসলে। কিন্তু হঠাৎ করে তার অবস্থা আরও খারাপ হয়ে যায় এবং এলিনের চোখের সামনে তার বাবা মারা যায়। এলিন তো খুবই কষ্টে ভেঙে পড়েছে এখানে। তার বাবাটাও মারা গেল এবং তার ইচ্ছাটাও পূরণ হলো না। ক্লার্ক সে তাকে সান্ত্বনা দেয়। এরপর তারা চার্চে যায়, যেখানে এলিন আবার প্রার্থনা করে, প্রভু আমাকে একটা সন্তান দিন। স্ত্রীর মুখে এই ধরনের প্রার্থনার কথা বা আকুতি মিনতির কথা শুনে ক্লার্কের মন কিন্তু আরও মন খারাপ হয়ে যায়। নিজে ধিক্কার দিচ্ছিল কারণ সে তো অক্ষম। এভাবে কয়েকদিন কেটে যায়। একদিন এলিন এসেছিল তার বন্ধু রনের জন্মদিনে। এই বাচ্চাটার নাম জুলিয়া, এলিনের বন্ধু রনের মেয়ে। বাচ্চা মেয়ে জুলিয়া তখন মায়ের উপর রেগে চিৎকার করছিল, কারণ জুলিয়া এইসব স্ট্যাচু একদমই পছন্দ করে না। যাই হোক, জুলিয়ার মা রনু আফসোস করে এলিনকে বলে, আমার সন্তানই হওয়া উচিত ছিল না, সবসময় বিরক্ত করে। কিন্তু এলিনের কাছে যে কোনো বাচ্চার রাগও মনে হচ্ছিল যেন কিউট, মানে প্রশান্তিময়। এলিনের ভেতরে থাকা মাতৃত্ববোধ তাকে কুকড়ে কুকড়ে খাচ্ছিল। এর রাতে আমরা দেখতে পাই ক্লার্ক এসেছে পোর্টে। সে তার সহকর্মীদের নিয়ে একটি কন্টেইনার চেক করছিল। ভেতর থেকে ভয়ঙ্কর আওয়াজ আসছিল। তবে কন্টেইনার খুলতে তারা দেখে ভিতরে বসে আছে ডেমনিক মানুষের মতো কিছু, মানে মানুষটাকে দেখতে বেশ অদ্ভুত। ক্লার্ক তো আতঙ্কে চমকে উঠেছিল, আর তখনই তার ঘুম ভেঙে যায়। তার মানে সবটাই ছিল তার দুঃস্বপ্ন। কিন্তু এই স্বপ্ন ক্লার্কের ভবিষ্যতের কোনো ঘটনার ইঙ্গিত জানান দিচ্ছে, যার মিল আমরা এই গল্পের ভেতরে খুঁজে পাবো। তবে ঘুম থেকে ওঠার পর ক্লার্ক লক্ষ্য করে এলিন তো রুমে নেই। সে ব্যালকনিতে দাঁড়িয়ে কান্না করছিল একটা সন্তান পার আকুলতায়। ক্লার্ক শুধুমাত্র সান্ত্বনা দিচ্ছিল এলিনকে যে চিন্তা করো না, যা হবার তা তো হবেই।
কিন্তু রাত গভীর হতেই হঠাৎই তাদের দরজায় ডোরবেল বেজে উঠেছিল। ক্লার্ক তো চলে যায় সিকিউরিটি রুমে, সে তো আইপি ক্যামগুলো চেক করছিল, কিন্তু বাহিরে কাউকে দেখতে পাওয়া যায় না। ক্লার্ক তো দ্রুত তার গান হাতে করে বেরিয়ে আসে, ধীরে ধীরে এগোতে থাকে বাড়ির প্রধান গেটের দিকে। তবে গেট খুলতে ক্লার্ক দেখতে পায় একটা ছোট মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটা জানাই, আমি জেট। তবে এই মুহূর্তে এলিন এসেছিল এখানে। ক্লার্ক এবং এলিন তো এই বাচ্চাটিকে দেখে অবাক, এত রাতে বাচ্চা এখানে কি করে। এলিন বাচ্চাটির প্রতি অদ্ভুতভাবে আকৃষ্ট হয়েছিল এখানে, কারণ এলিনের জীবনে সন্তান না থাকার কষ্টটা খুবই ভয়ঙ্কর ছিল। তাই দেরি না করে এলিন জেটকে ঘরের ভেতরে নিয়ে আসে। ঘরে নিয়ে বাচ্চাটিকে খাবার দিতে দিতে কথা বলছিল তারা। তখনই এলিন জানতে পারে, মানে জেট বলছে সে নাকি লরিটার মেয়ে, যাকে সিনেমার শুরুতে আমরা দেখেছি, যার প্রাণ বাঁচিয়েছিল বুড়ি আলমেরো। কিন্তু লরিটা এখন বেঁচে নেই। সে মারা যাওয়ার আগে মেয়েকে বলে গিয়েছিল বাবাকে খুঁজে বের করো। আর এই বাবার নাম শুনে এলিনের মাথা তো ঘুরে যায়, কারণ এই মেয়েটি বলছিল ক্লার্কই নাকি তার বাবা। কিন্তু ক্লার্ক তো স্পষ্ট জানে সে কখনো বাবা হতে পারবে না। তাই বাচ্চাটার কথা শুনে ক্লার্ক কিন্তু রেগে গিয়ে এলিনকে একপাশে নিয়ে যায়। বলা হয়, তুমি জানোই তো আমি কখনোই বাবা হতে পারবো না। এসব ভাবনা মাথা থেকে বের করে দাও, আর এই বাচ্চাটাকে আমি চিনি না, একে ঘর থেকে বের করে দাও। এই বাচ্চাটি নিশ্চয়ই অন্য কোনো উদ্দেশ্যে হাজির হয়েছে এখানে, তাকে ঘরের বাইরে রেখে আসি চলো। তো এলিন কিন্তু চেষ্টা করছিল ক্লার্কের কথা বিশ্বাস করতে, মানে সেও তো জানে যে এই ক্লার্ক বাবা হতে পারবে না, তাহলে কিভাবে জেট তার সন্তান হতে পারে। কিন্তু এলিনের এখানে একটা অদ্ভুত ফিল হচ্ছিল। সে মেয়েটির মুখের দিকে তাকিয়ে কোথাও না কোথাও তার মনে হচ্ছিল যদি সত্য হয়, মানে এটা সত্যই যদি ক্লার্কের সন্তান হয় তাহলে কি হবে, হতেই তো পারে। এদিকে বাচ্চা মেয়ে জেট ঘুমিয়ে পড়েছে। ক্লার্কের আর কোনো উপায় ছিল না, তাই এই রাতে জেটকে তাদের বাড়িতেই রাখে। সকাল হলেই থানায় নিয়ে যাওয়া হবে। পরের সকালে তারা জেটকে নিয়ে যায় পুলিশ স্টেশনে, যেখানে পুলিশ অফিসার লুই জেটের ব্যাগ তল্লাশি করতে গিয়ে পায় লরিটা এবং আলমেরোর ফটো। তখন জেট বলছিল এটা আমার মা আর এটা আমার দাদি এবং এটা জেটের বাবা ক্লার্ক। জিজ্ঞাসাবাদে এলিন জেটকে নিয়ে যায় কিছু খাবার কিনে দিতে। এখন অফিসার লুই ক্লার্ককে ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করে, ক্লার্ক যদি আসলে জেটের বাবা হয় তাহলে ক্লার্ক যেন আমাকে একান্ত তা জানায়, বিষয়টা গোপন রেখে সমাধান করা হবে। একথা ক্লার্ক পুলিশকে জানায় সে কখনোই বাবা হতে পারবে না এবং এই মেয়ে আমার সন্তান না। তবু অফিসার লুই সিদ্ধান্ত নিয়েছিল জেট এবং ক্লার্কের ডিএনএ টেস্ট করানো হবে, তাহলে বোঝা যাবে জেট ক্লার্কের সন্তান কিনা। এদিকে জেট পুলিশ স্টেশনের ভেতর ঘুরতে ঘুরতে একটি সেলের কাছে গিয়ে দাঁড়ায়। এই সেলে বন্দি আছে এক ভয়ানক সাইকো কয়েদি। জেটকে দেখে এই কয়েদি জেটকে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু জেট একটু ভয় না পেয়ে শান্ত গলায় বলে, মাত্র কয়েকদিনের মধ্যে তোমার শত্রু তোমাকে এখানে এসে গুলি করে মেরে ফেলবে। জেটের মুখে এই ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী শুনে এই কয়েদি তো কিছুটা অবাক হয়েছিল। জেট জানায় তোমাকে গুলি করে মারবে জোপেট নাম করে একজন ব্যক্তি। কয়েদি কিছু বলার আগেই এলিন এসে জেটকে এখান থেকে নিয়ে যায় এবং এখনই জেটের মুখ থেকে প্রথমবার বের হয় মা ডাক, মানে এলিনকে সে মা বলে ডাক দিল। মা ডাক শুনে এলিনের ভেতরের মাতৃত্ববোধ তো নাড়া দিয়ে উঠেছিল। জেটকে নিজের সন্তানই মনে করছিল এলিন, এজন্য খুবই শান্তি পাচ্ছিল সে মনে মনে। এই কারণে যখন বাড়ি ফেরার পালা, এলিন ঠিক করে যে ডিএনএ টেস্টের রিপোর্ট না আসা পর্যন্ত জেট তাদের বাড়িতেই থাকবে। এটা ক্লার্কের একদমই পছন্দ হয় না যে অপরিচিত একটি মেয়ে তাদের সাথে থাকুক। তবে শুরু থেকেই কিন্তু জেডের প্রতি ক্লার্কের সন্দেহ এই ব্যাপারটা গুরুত্ব বহন করবে গল্পে। এইভাবে ক্লার্ক এবং এলিন তো বাড়ি ফেরার সময় ক্লার্ক আবার এলিনকে বোঝানোর চেষ্টা করেছিল হয়তো জেডকে তাদের সাথে রাখা ঠিক হবে না। এলিন এই কথা শুনে রেগে যায়। তাছাড়া এখন ক্লার্কের প্রতি তার সন্দেহ আরও বেড়ে গেছে। এলিন ভাবছিল জেড সত্যই কিন্তু ক্লার্কের মেয়েও হতে পারে, অন্য কোনো ঘরের। এর জন্যই হয়তো জানাজানির ভয়ে জেডকে এই বাড়িতে থাকতে দিতে চায় না। দেখা যায় গাড়িতে বসার সময় ক্লার্কের নজর পড়ে সামনে দাঁড়িয়ে থাকা অদ্ভুত একটি ব্যক্তির দিকে। সে তো পুরো অদ্ভুত ভঙ্গিতে তাকিয়ে আছে। ক্লার্ক তাকে চেনে না, কিন্তু আমরা বুঝতে পারি যে মুভির শুরুর সেই রোনাল্ডো এটা লরিটার ভাই, অর্থাৎ জেডের মামা। তবে রোনাল্ডোর এই ভয়ঙ্কর আগমন কিন্তু এই গল্পের শেষের টুইস্টের সাথে মিলে যাবে। এভাবেই তারা যখন বাড়িতে এসে পৌঁছায়, ক্লার্ক বুঝতে পারে যদি ডিএনএ টেস্টে পজিটিভ আসে তাহলে এলিন তার প্রতি বিশ্বাস হারিয়ে ফেলবে। কিন্তু এইসব চিন্তার ভেতরে এখনই ক্লার্ক জেডের ঘর থেকে অদ্ভুত ফিসফিসানি শব্দ শুনতে পায়। সম্ভবত জেড কারোর সাথে কথা বলছিল। ক্লার্ক তো জেডের রুমে যায়, কিন্তু অদ্ভুত হলো জেড ঘুমাচ্ছিল। তবে ক্লার্ক রুম থেকে বের হওয়ার পর জেড আবারও সেই ফিসফিস করা শব্দগুলো করতে শুরু করে। একই সাথে অন্যদিকে জঙ্গলে কিছু মানুষ একই ফিসফিস শব্দগুলো বলছিল। তাদের সামনে পড়ে আছে লরিটার দেহ, যার মাথা নেই, হাত নেই, পাও নেই। তবে এই ঘটনা স্পষ্ট করছিল যে জেড কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে এই বাড়িতে এসেছে এবং সে একেবারে সাধারণ বাচ্চা নয়। এদিকে ক্লার্ককে দেখতে পাই সে কিছু ছবি দেখে স্মৃতিতে হারিয়ে গেছে অতীতের, এবং এই ফটোতে কিন্তু জেডের মা লরিটা। গল্পের এইখান থেকে জানা যায় ক্লার্ক কিন্তু সত্য লরিটাকে চিনত, মানে জেডের মাকে চিনত, এবং এই মালাং শহরে থাকতো লরিটা। একবার ক্লার্ক লরিটার সাথে অন্তরঙ্গ হয়েছিল। এই জন্যই ক্লার্ক তো চরম দুশ্চিন্তায় আছে যবে থেকে জেড এখানে এসেছে এবং তার মায়ের পরিচয় দিয়েছে।
এবং জেড কিন্তু ক্লার্ককে নিজের বাবা বলেই ডেকেছে। তবে এখনও ক্লার্কের এটা বিশ্বাস হচ্ছিল না যে জেড তারই মেয়ে। একই সময় ক্লার্কের নজর পড়েছিল বাহিরে পাশের বিল্ডিংয়ের ছাদে অদ্ভুত এক মহিলা যেন তার দিকে তাকিয়ে আছে, কিন্তু মুহূর্তের মধ্যে সে যেন অদৃশ্য হয়ে যায়, যা ক্লার্ককে তীব্র মানসিক চাপে ফেলে দেয়। এই সকল মানসিক যন্ত্রণা ক্লার্ককে কিন্তু মানসিক চাপে ফেলে দেয়। আর এদিকে এলিন জেডের সাথে কথা বলছিল। জেড তাকে বলে সে আসলে তার মায়ের জন্য একটি নতুন বাড়ি খুঁজতে এসেছে এখানে, কিন্তু এই কথার মানে এলিন এখনও কিছুই বুঝতে পারেননি যে তার মার জন্য বাড়ি খুঁজতে এসেছে এখানে। তবে এই কথাটা মনে রাখবেন, এটা মুভির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টুইস্ট। এই রাতে এলিন আর ক্লার্ক যখন ঘুমিয়েছিল তখন জেট এসে এলিনের গায়ের উপর এসে বসে। এক নজরে তাকিয়ে কিছু রহস্যময় মন্ত্র পড়তে থাকে। এই গুনগুন শব্দে ক্লার্ক তো চোখ খুলে দেখতে পায় জেটকে, যেন তার রূপ খুবই ভয়ঙ্কর। জেটের এই ভয়ঙ্কর রূপ দেখে ক্লার্ক তো গুলি করার জন্য প্রস্তুত হয়, কিন্তু তখন এলিন ঘুম থেকে জেগে ওঠে এবং ক্লার্ককে থামিয়ে দেয়। আসলে ক্লার্ক যেন ভুল দেখছে সবকিছু। তাছাড়া চোখের পলকে জেটকে কিন্তু আবারও স্বাভাবিক অবস্থায় দেখা যায়। এরপর এলিন জেটকে নিজের কাছে এনে শুয়ে দেয়, কারণ সে জেটের সঙ্গে অনেক বেশি আবদ্ধ হয়ে গেছে, মানে তার প্রতি মায়া যেন বেড়ে গেছে। পরের সকালে দেখা যায় জেট ক্লার্কের কাছে এসে লরিটাকে ছেড়ে দেওয়ার জন্য গালি দেয়। অভিযোগ করছিল কেন তাদের সাথে যোগাযোগ রাখেনি ক্লার্ক। জেডের মুখে এসব কথা শুনে ক্লার্কের ভেতরে তো অতীতের স্মৃতিতে ধাক্কা দিয়েছিল। তবে কথা বলার আগে সে লুইয়ের মেসেজ পায়, মানে ফোনে মেসেজ পাঠিয়েছিল লুই, যেখান থেকে জানতে পারা যায় ডিএনএ রিপোর্ট এসে গেছে। কিন্তু এই খবরটা সে এলিনকে এখনও জানায়নি। রিপোর্টে ক্লার্কের ডিএনএর সাথে জেডের ডিএনএ একেবারে মিলে গেছে, তার মানে জেড আসলে এই ক্লার্কের সন্তান। এর পরের দৃশ্যে দেখা যায় জুলিয়াকে। এলিন জেডকে নিয়ে তার বান্ধবী রনের বাসায় এসেছে। এলিন জুলিয়ার মায়ের সঙ্গে কথা বলছিল, এদিকে জুলিয়া ছাদে মজা করে ভিডিও করছে ফোনে। তখন জুলিয়া দেখে জেড তার দিকে তাকিয়ে ঘুরে ছাদ থেকে যেন লাফ দিল। বেশ ভয়ঙ্কর ব্যাপার, জেড কেন ছাদ থেকে ঝাঁপিয়ে পড়বে। এটা দেখে তো জুলিয়া খুবই ভয় পায়। বিষয়টা হলো কি, দ্রুত গিয়ে সে তার মা এবং এলিনকে বলে যে জেড মারা গেছে। কিন্তু যখন এলিন এবং জুলিয়ার মা নিচে এসে জেডকে দেখে, সে শান্তভাবে বাগানে খেলা করছিল। রন এবং এলিনা বুঝতে পারে জেড তাদের সাথে মজা করতে পারে। দেখা যায় জেড বাগানে খেলতে খেলতে এক মৃত পাখি খুঁজে পায়। পাখিটিকে হাতে নিয়ে জেড কিছু মন্ত্রতন্ত্র পাঠ করতে শুরু করে। যদিও পাখিটা মরা ছিল, তবে অদ্ভুত হলো জেড কিছু মন্ত্রতন্ত্র উচ্চারণ করে এই পাখিটাকে যেন অবিশ্বাস্যভাবে জীবিত করে ফেললে। কিন্তু ঠিক সেই সময় জুলিয়া এসে দেখতে পায় এই দৃশ্য। সে দেখে ফেলে জেড এই মরা পাখিটাকে বাঁচিয়ে তুলল। জেড জুলিয়াকে ভয় দেখানোর জন্য আবারও নিষ্ঠুরভাবে এই পাখিটাকেই মেরে ফেলে। তার মানে জেটের ভেতরে অদৃশ্য কোনো শক্তির প্রভাব রয়েছে। পরের দৃশ্যে দেখা যায় ক্লার্কের আবারও সেই একই ভয়ঙ্কর স্বপ্ন দেখা দিচ্ছে। সে কিছু লোককে গুলি করে মেরে ফেলছিল, এমনকি জেলের মধ্যে থাকা সে সাইকো কয়েদির ভয়াবহ রূপও দেখতে পায়। এই সকল বাজে স্বপ্ন নিশ্চয়ই ক্লার্কের অতীতের কোনো পাপের ইঙ্গিত দিচ্ছে। ক্লার্ক চলে আসে অফিসার লুইয়ের সাথে কথা বলতে। লুই তাকে জানায় ডিএনএ টেস্টের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে যেটা আসলে ক্লার্কেরই মেয়ে ছিল। এবার ক্লার্ক লুইকে সবকিছু খুলে বলে 2015 সালে একটি পার্টিতে গিয়েছিল সে। সেখানে হোটেলে তার লরিটার সঙ্গে দেখা হয়, মানে লরিটা ওখানে পতিতালয়ের কাজ করতে, এরকম কিছু। এরপর তার অন্তরঙ্গ হয়ে যায়। কিন্তু এই অন্তরঙ্গের পর ক্লার্ক তো লরিটার সাথে আর কোনোভাবে যোগাযোগ রাখেনি। এরপর 2016-তে সে এলিনের সঙ্গে বিয়ে করেছিল। তার মানে ক্লার্কের কথা এটা প্রমাণ হয় যে 2015 সাল পর্যন্ত সে সুস্থ ছিল এবং সন্তান জন্ম দিতে পারত, বাবা হওয়ার ক্ষমতা ছিল। অথবা বলা যায় লরিটার সঙ্গে অন্তরঙ্গ হওয়ার পরেই তার শরীরে কোনো একটি রোগ ধরা পড়ে, মানে সে বাবা হতে পারবে না। এবং জেডি তার প্রথম এবং সর্বশেষ সন্তান। এখানে অফিসার লুই ক্লার্ককে বলে এলিনকে সবকিছু সত্য বলে দাও। কিন্তু ক্লার্ক কিছু বলার আগে তার নজর চলে যায় বাহিরে এবং দেখা যায় দাঁড়িয়ে আছে রোনাল্ফো। এই রোনাল্ফো তার ভয়ঙ্কর চেহারা নিয়ে খুবই বিভৎসভাবে তাকিয়েছিল। এখানে ক্লার্ক তো রেগে মেগে তাকে মারতেও শুরু করে, কেন তাকে ফলো করবে অদ্ভুতভাবে, এজন্যই পেটাচ্ছে। কিন্তু যখন ক্লার্ক রোনাল্ফোর ভয়ঙ্কর রূপটি দেখেছিল, ক্লার্ক কিন্তু এটা দেখে ভয় পেয়ে যায় যে এটা আবার কি। এখানে অফিসার লুই ক্লার্ককে গ্রেপ্তার করেছিল, কারণ সে একজনকে প্রকাশ্য মারধর এবং হত্যা করার চেষ্টা করছিল। মানে সে তো মারাও যেতে পারত, এজন্য গ্রেপ্তার করা হয় ক্লার্ককে। ক্লার্ককে সে একই সেলে রাখা হয়েছিল যেখানে সে সাইকো কয়েদিটা ছিল। এই কয়েদিকে জেড বলেছিল কিছুদিনের মধ্যে তার শত্রু এসে তাকে গুলি করে মেরে ফেলবে। এই বন্দি ক্লার্কের কাছে এসে জেড সম্পর্কে সবকিছু বলে এবং বলে যে জেড সম্ভবত কোনো ভূত বা তার মধ্যে অদ্ভুত কোনো শক্তি রয়েছে। এখানে ক্লার্ক ও জেটের অস্তিত্ব নিয়ে ভাবতে থাকি এই বাচ্চাটা আসলে কে। ক্লার্ক আবারও মনে করছিল সে মুহূর্তের কথা যখন ক্লার্ক এবং লরিটার সাথে ঘনিষ্ঠ হয়েছিল। আচ্ছা, তবে কি জেড সত্য লরিটার মেয়ে এবং ক্লার্ক তার বাবা? এই চরম টেনশন ক্লার্কের মাথায়। এদিকে বাড়িতে এলিন যখন নিজের রুমের দিকে যেতে ধরে, তখন সে দেখে জেড যেন বাতাসে ভাসছে, মানে অদৃশ্যভাবে কেউ যেন তাকে শূন্যে চড়িয়ে নিল। যদিও এলিন এটা থেকে বেশ অবাক হয়েছিল, কিন্তু এটাও এলিনের স্বপ্ন ছিল। তবে এরই মধ্যে হঠাৎ এলিন ঘরের নিচ থেকে অন্য কারো উপস্থিতির আওয়াজ পায়, মানে কেউ যেন এসেছে নিচ্ছে, কথা বলছিল।
এলিন তো ঘরের নিচে যে দেখে তার মৃত বাবার জন্য জেডের সাথে খেলা করছে। এটা দেখে এলিন তো একেবারে হতবাক। এখানে এলিনের বাবা জানাই, আমি মরে যাওয়ার পর তুমি সন্তান নিলে কেন? আমি বেঁচে থাকতে কেন নিলেন না? এরই মধ্যে এলিনের কিছু মৃত আত্মীয়রা এসে এলিনকে বোঝানোর চেষ্টা করে জেড তার মেয়ে নয়, তাই জেড থেকে দূরে থাকতে হবে তাকে। এত ভয়াবহ দৃশ্য দেখে এলিন তো প্রচণ্ড ভয় কাঁপতে লাগলো। কিন্তু হঠাৎ করে তার ঘুম ভেঙে যায়। দেখা গেল এটা একটা স্বপ্নের মধ্যে আরেকটি স্বপ্ন ছিল। এ সময় বাড়িতে কিলাকো এসে পড়েছিল, মানে তাকে ছেড়ে দেওয়া হয়েছে পুলিশ থেকে। তাছাড়া পুলিশে কোনো অফিসিয়াল অভিযোগ না থাকার কারণে তাকে ছেড়ে দিয়েছিল এজন্যই। এবার কিলাক এলিনকে তার ডিএনএ রিপোর্টটা দেখায়, মানে ম্যাচ করেছে জেডের সাথে, এটা সে বলে দেয় সবটা। এই রিপোর্ট দেখার পর এলিন তো সবই বুঝতে পারে এই মেয়ে আসলেই ক্লার্কের। তার মানে এলিনের সন্দেহই ঠিক ছিল। এলিন তো ভেতরে খুবই কষ্ট পেয়েছিল। ক্লার্ক যেহেতু এলিনকে ধোকা দিয়েছে, তাই এলিন এখন ক্লার্কের হাজারো ক্ষমা চাওয়ার পরও তার সাথে কথা বলতে চায় না। এলিন কাঁদতে কাঁদতে জেডের কাছে চলে যায়, আর জেড এমনভাবে তার চোখের পানি মুছে দেয় যেন এলিন তার মা। তবে এখানে এলিন যেন কেমন বশীভূত হয়ে জেডের প্রতি খুবই আকৃষ্ট হয়েছিল, যেন সে তার মেয়ে। এরা তো ক্লার্ক এলিনের কাছে ক্ষমা চায়, তবে এলিন তার কোনোই কথা শুনতে রাজি ছিল না। তবে দেখা যায় হঠাৎই এলিনের গলা যেন 360 ডিগ্রি ঘুরে যায়। এই অদ্ভুত দৃশ্য দেখে ক্লার্ক কিন্তু চরম আতঙ্কিত হয়েছিল, মানে ভয় পেয়েছিল এটা কি হলো। কিন্তু পরক্ষণে দেখা যায় এলিন স্বাভাবিক আছে, তার মানে ক্লার্কের সাথে সুপার ন্যাচারাল কিছু বিষয় ঘটতে চলেছে। এদিকে বাইরে দেখা যায় সরকারি একজন ব্যক্তি জেডের খোঁজখবর নিতে ক্লার্কের বাড়ির দিকে যেতে চাইছিল। তবে হঠাৎই রাস্তার উপর এই লোকের মুখোমুখি হয়েছিল কার্টেসের লোকদের সাথে, মানে জেডের মামা রোনাল্ফোর মতো অদ্ভুত কিছু মানুষের সাথে, যারা কিনা সবসময় জেডের আশেপাশে থাকে। সরকারি অফিসারকে এখানেই মেরে ফেলা হয়, মানে এরাই মেরে ফেলে এখানে। এদিকে অফিসার লুই লরিটা সম্পর্কে তদন্ত শুরু করে। ইন্টারনেট ঘেটে জানার চেষ্টা করছে লরিটা নামের কোনো কেস ফাইল বা পুলিশ রেকর্ড আছে কি না। লুই লরিটার পুরনো একটি কেচও খুঁজে পায়। এই সম্বন্ধে অনেক তথ্য রয়েছে। এই তথ্যগুলো পাওয়ার সাথে অফিসার লুই তো কল করেছিল ক্লার্ককে। তাদের কথোপকথন থেকে জানা যায় আসলে লরিটা জেড এবং লরিটার ভাই রোনাল্ফো এবং আরও কিছু গ্রামের লোকজন বাজার করে বাড়িতে ফিরছিল বাসে করে, এবং হঠাৎই তাদের গাড়িটা দুর্ঘটনার কবলে পড়ে যায়। তারা অ্যাক্সিডেন্ট করে, বাসটা গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয়। বাসে থেকে প্রত্যেকে মারা গিয়েছিল। তবে অদ্ভুত হলো মাত্র কয়েকটা লাশই পাওয়া গিয়েছিল, কিন্তু লরিটা জেড, রোনাল্ফো এবং আরও কিছু লোকের লাশ এখনও মেলেনি। লুইয়ের মুখে তথ্য জেনে ক্লার্ক তো খুবই ভয় পায়। তবে হঠাৎ দেখা যায় জেড যেন ক্লার্কের রুমের উপর ঝুলে আছে। এই দৃশ্য থেকে ক্লার্ক তো সাথে সাথে সিসিটিভি ফুটেজে অদ্ভুত কিছু লোকজনকে তার বাড়ির বাইরে দেখতে পায়। তারা যেন দাঁড়িয়ে আছে। ক্লার্ক তো বন্দুক নিয়ে বের হয়েছিল ঘর থেকে, তাদেরকে মেরে এখান থেকে তাড়িয়ে দিবে। এদিকে জেলখানায় সে বন্দিকে দেখা যায় তার শত্রু এসে তাকে গুলি করে মেরে ফেলেছে। যেমনটা জেট আগেই ভবিষ্যৎবাণী করেছিল ঠিক তেমনটাই ঘটল। তার মানে জেট একেবারে সাধারণ বাচ্চা নয়, তার মধ্যে শয়তানের তৃতীয় চোখ রয়েছে। এখান থেকে দৃশ্য পাল্টে যায় অতীতে। লরিটা জেট আর রোনাল্ফো এক বাসে কোথাও যাচ্ছিল। হঠাৎই বাসটি অন্য গাড়ির সাথে ধাক্কা লাগে এবং সবাই মারা যায়। তবে জেট তো জীবিত রয়ে যায়, তার বিন্দু পরিমাণও ক্ষতি হয়নি। জেট তার মা লরিটার মৃতদেহের কাছে যায়। দেখা যায় লরিটার মাথা শরীর থেকে আলাদা হয়ে গেছে। এটা দেখে জেট তো খুবই কেঁদেছিল এখানে, এবং জেডের হাতে ছিল তার মায়ের মাথাটা। কিন্তু অদ্ভুত একটা বিষয় লক্ষ্য করুন, এখানে জেড বিড়বিড় করে অদ্ভুত কিছু মন্ত্রতন্ত্রের মতো উচ্চারণ করে রোনাল্ফোর কানে এবং হাত বোলায়, আর মুহূর্তে সে জীবিত হয়ে ওঠে, মানে শয়তানের রূপে। এরপর জেট একই মন্ত্র অন্য অনেকের কানে ফুঁকে দেয়। এভাবে তারা সবাই শয়তান দ্বারা প্রভাবিত হয়ে জীবিত হয়, যেমনটা অতীতে লরিটা হয়েছিল জীবিত। এবং এই মন্ত্রতন্ত্র দ্বারা যেসব লাশ জীবিত হয়েছিল, এই লোকগুলি কিন্তু সরকারি অফিসারকে মেরে ফেলেছিল সেদিন। এবং ক্লার্কের ঘরের বাইরে এরাই ঘোরাফেরা করছে। এরা প্রায় জঙ্গি বা কালো জাদুর গোষ্ঠীর সদস্যের মতো, মানে কাল্টের সদস্য এরা। তন্ত্রমন্ত্র, ব্ল্যাক ম্যাজিক এ ধরনের সাধনা করে থাকে। তার মানে জেড শয়তানের বাচ্চা বা অভিশপ্ত। কারণটা হলো যখন শুরুতে রোনাল্ফো লরিটাকে নিয়ে গিয়েছিল আলমেরের কাছে, তখন আলমেরো লরিটার শরীরে একটি শয়তান ঢুকিয়ে দিয়েছিল ব্ল্যাক ম্যাজিক করে। তাই পরবর্তীতে জেডের জন্মের সময় জেডের শরীরে সে কালো জাদু এবং শয়তানের শক্তি প্রবেশ করে। জেড পুরোটাই শয়তানের সন্তান। কিন্তু বাস দুর্ঘটনায় তো লরিটার শরীর একেবারে নষ্ট হয়ে গেছে, বিকৃত হয়ে গেছে, কেটে ছিঁড়ে গেছে। তবে জেডের দেহ অক্ষত থাকায় সে বেঁচে যায়, এবং তার মামা অনেকেই বেঁচে গিয়েছিল। আর লরিটার শরীর ধ্বংস হওয়ার কারণে শয়তানি শক্তি অন্য একটি শরীর খুঁজতে বের হয়, কারণ জেডের ভেতর থাকা শয়তান এলিনের দেহটা চাচ্ছে, আর এই পুরো প্রসেসটা জেড নিজেই করবে। এই কারণেই জেড ক্লার্কের বাড়িতে এসেছে এবং এলিনকে বলেছিল সে তার মায়ের জন্য নতুন একটি বাড়ি খুঁজতে এসেছে এখানে। অর্থাৎ সহজ কথায় নতুন শরীর খুঁজতে এসেছে জেড। এদিকে বর্তমানে ক্লার্ক তো ঘরের ভেতরে সে অবয়বগুলোকে খুঁজছিল, মানে তারা ঘরের ভেতরে ঢুকে গেছে। তবে ঘরের ভেতরে ক্লার্ক অদ্ভুত একটি দৃশ্য দেখতে পায়। দেখা যায় এলিন যেন জেডকে স্তন্যপান করাচ্ছে। ক্লার্ক এই দৃশ্য দেখে অনেক বেশি হতবাক হয়, এটা কিভাবে সম্ভব, এবং এলিনকে বোঝাতে চেষ্টা করে সে যেন স্তন্যপান না করা এটাকে,
কারণ জেড তাদের সন্তান নয়, কিন্তু এলিন পুরোপুরি জেডের মায়াবী শক্তিতে কাবু হয়ে গেছে এখানে। এদিকে ক্লার্কের কথা পাত্তা না দিয়ে এলিন জানায় আমি প্রেগনেন্ট। মানে এখানে এলিন কেমন যেন দিশেহারা মাতালের মতো। কিন্তু ঠিক তখনই ঘরের ভেতরে বাকি সব অদ্ভুত লোকজন এসে পড়ে। এই লোকগুলো ছিল তারা যাদের জেড জীবিত করেছিল শয়তানি শক্তি দিয়ে। এরা তো এলিন এবং ক্লার্ককে অচেতন করে ফেলে কাঁধে তুলে কোথাও নিয়ে যেতে শুরু করেছিল। ক্লার্ককে টেনে হিঁচড়ে তাদের ঘরের পেছন দিয়ে নিয়ে যাচ্ছে। ঠিক এই সময় গেটের বাইরে অফিসার লুই এসে পৌঁছায় এখানে। লুই তো সেই সরকারি অফিসারের লাশ দেখতে পায় এবং লুই এটাও দেখতে পায় অদ্ভুত কিছু লোকজন ক্লার্ক এবং এলিনকে কোথাও নিয়ে যাচ্ছে। লুই প্রথমে থানায় ফোন করে ব্যাকআপ পাঠাতে জানায় এবং লুই কিন্তু ক্লার্ককে বাঁচাতে তাদের পিছন করেছিল। একই সময় ক্লার্কের চোখ খুলে সে দেখতে পায় তাকে একটি গাছের সাথে বেঁধে রাখা হয়েছে। কাছাকাছি দূরত্বে ক্লার্ক জেডকে দেখে। জেড তার মৃত মায়ের অর্থাৎ লরিটার সে মৃতদেহের পাশে দাঁড়িয়ে আছে। তার তো মাথা নেই, হাত নেই, কিছুই নেই। এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এলিনের বডির সাথে কিছু রিচুয়াল করছে সে। এই দৃশ্য দেখে ক্লার্ক তো চরম ভীতিকর পরিস্থিতির মধ্যে পড়ে যায়। ক্লার্ক বুঝতে পারে এখানে কালো জাদু বা এরকম কিছু ঘটছে। তবে অফিসার লুই এসে কিন্তু ক্লার্কের বাঁধন খুলে দেয়। কিন্তু ঠিক তখনই লুইয়ের মাথা ফেটে যায়। আসলে জেড শয়তানি শক্তির প্রভাবে এটা ঘটালো। মানে মুহূর্তের ভেতরে লুইয়ের মাথাটা যেন ব্লাস্ট হয়ে গেল। অর্থাৎ জেডের এমন ক্ষমতা ছিল সে দূর থেকে মানুষের শরীরকে প্রভাবিত করতে পারে। জেড তার আঙ্গুলের নখ দিয়ে মানুষকে তার নিয়ন্ত্রণের বাইরে রেখে নানান জাদু দেখাতে পারত। যেমনটা দেখেছিলাম মৃত পাখিকে মায়াবীভাবে জীবিত করেছিল জেড। তবে ক্লার্ক এখানে বন্দুক তুলে জেডকে গুলি করার চেষ্টা করে, কিন্তু জেডের তো গুলি লাগে না। এখন তো এটা প্রমাণিত সে মানুষ এবং শয়তানের মিশ্র বাচ্চা, একরকম শয়তানের সন্তানই বলা যায়, অর্থাৎ ডেমনিক চাইল্ড। আরও বড় বিষয় হলো সে আসলে কার মেয়ে? উত্তর হবে সে ক্লার্কেরই মেয়ে ছিল। কিন্তু লরিটার ভেতর যেহেতু শয়তান বসবাস করত, এজন্য এই বাচ্চা শয়তানেরও বাচ্চা বলা যায়। মানে জেডের জন্ম কিন্তু শয়তানের ঔরসেই হয়েছে। কিন্তু এখানে থাকা রোনাল্ফো বাদে বাকি সবাইকে মেরে ফেলে জেড। তাদের মাথা ফেটে যায়, অতপা তাদের কাজ শেষ। এজন্যই কালো জাদুর প্রভাব সরিয়ে নেওয়া হয় এই শরীরগুলো থেকে। মানে তাদের আর কোনো কাজ নেই, যেহেতু জেডের মায়ের জন্য এলিনার শরীরটাকে তারা পেয়ে গেছে। এখানে জেড ক্লার্ককে বলে সে আসলে তার মাকে অর্থাৎ এলিনের শরীরে ওই শয়তানকে ঢোকাতে চায়। এখন স্পষ্ট হয় যেটা আসলে তার মা লরিটাকে নয়, বরং সে কালো জাদুর শয়তানের শক্তিটাকে নিজের মা মনে করত। ক্লার্ক তখন দ্রুত লরিটার দেহের উপর গুলি চালায়। জেটের দৃশ্য দেখে খুবই জোরে চিৎকার করে কান্না করে উঠেছিল। তবে এই সুযোগে ক্লার্ক তো এলিনকে নিয়ে এখান থেকে দ্রুত পালানোর চেষ্টা করেছিল, কিন্তু এলিনের শরীর আচমকাই শক্ত এবং খিঁচুনি আরম্ভ হয়। ঠিক তখনই রোনাল্ফোর মতো শয়তানের বশীভূত শরীর ক্লার্ককে গুলি করে দেয়। এবার জেট এসে ক্লার্কের সামনে দাঁড়ায়, কিন্তু ক্লার্ক জেটকে প্রকৃত শয়তানের রূপে দেখতে পাচ্ছিল। অর্থাৎ ক্লার্ক জেটকে নিয়ে যেমন ভয় পেয়েছিল তা সত্যই ছিল। মানে যেটা আসলে এক ভয়ঙ্কর শয়তান, যাকে বলে ডেমনিক চাইল্ড বা শয়তানের সন্তান। এই ভয়ঙ্কর হারহিম করা দৃশ্য দেখে ক্লার্ক এখানেই মারা যায়। কিছু সময় পরে এলিন চোখ খুলে দেখতে পায় শুধু জেটকে। এলিনের শরীরে একটি ট্যাটু দেখতে পাওয়া যায় যা শুরুতে লরিটার দেহে ছিল। অর্থাৎ সে অভিশপ্ত কালো জাদুর প্রভাবিত শয়তান এখন এলিনের শরীরে প্রবেশ করেছে। যেমনটা অতীতে লরিটার শরীরের মধ্যে প্রবেশ করার পর এই চিহ্ন কিন্তু অটোমেটিক এঁকে গিয়েছিল। তাছাড়া জেড তার পরিকল্পনা বাস্তবায়ন করতে পেরেছে, কিন্তু সফলভাবেই। এখন এলিন জেডকে ক্লার্ক সম্পর্কে প্রশ্ন করে, জানতে চায় সে কোথায়। কিন্তু জেড বেশি কিছু বলে না, যেহেতু এলিনের শরীরে এখন সেই ইবলিস প্রবেশ করেছে। তাই ধীরে ধীরে এলিন ও ক্লার্ককে ভুলে যেতে ধরবে এবং এভাবে জেটের সঙ্গে লুয়ের গাড়িতে করে বসে তারা চলে যায় কোথাও। এভাবে সিনেমাটির সমাপ্তি ঘটে। এটাই ছিল এক ফিলিপাইনো হরর সিনেমার গল্প, যা সত্য এবং কাল্পনিক গল্পে মিশ্রিত। আশা করি আপনাদের ভালো লেগেছে।